আমি ভূত এফএমের অনেক বড় একজন ফ্যান। আমার বাড়ি ময়মনসিংহের শেরপুর জেলার একটি উপজেলায়। ঘটনাটি ঘটে ২০১৬ সালে। আমার মামাতো ভাইয়ের বন্ধুর সাথে এখানে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। আমার ভাই যেভাবে আমাকে ঘটনাটি বলেছেন আমি সেইভাবেই বলছি। আমরা ছিলাম দুই বন্ধু, দুইজনই ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আনন্দের সময় কাটাচ্ছিলাম। আমার বন্ধু রাজীবের পাশের এলাকার একটি মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। একদিন রাতে আকাশটা ছিল খুব অন্ধকার। আমার বন্ধু রাজীব ঠিক করল যে আজকে সে তার সেই প্রিয় মানুষটির সঙ্গে দেখা করতে যাবে। যেই ভাবা সেই কাজ। সাথে সাথেই সে তার প্রিয় মানুষ সাথীর সাথে কথা বলল দেখা করার জন্য। তাতে দেখা করার জায়গাটা ছিল সাথীর বাড়ির পেছনের ছোট্ট একটি বাঁশঝাড়ের ভিতর। বাঁশঝাড়ের পাশেই একটি কলাবাগান, আর তারপরেই গ্রামের বুক চিরে বয়ে গেছে পুরনো একটি খাল। একটু পরেই দুই বন্ধু মিলে রওনা দেয়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, হালকা ঠান্ডা বাতাস বইছে, আকাশটা সম্পূর্ণ কালো। আমরা দুজনে দুটি সিগারেট জ্বালিয়ে হাঁটতে থাকি। প্রায় ২০ মিনিটের রাস্তা যেতে হবে। গ্রামের রাস্তা হওয়ায় একদম জনমানবহীন, ছমছমে অবস্থা। সাথীর বাড়ির কাছে এলে রাজীব বলে, তুই কলাবাগানেই থাক, আমি দেখা করে আসি। রাজীব চলে যায়। ঠিক ১১টা বাজে। আমি বললাম ২০ মিনিটের মধ্যেই চলে আসবে। রাজীব আমার কাছে তার মানিব্যাগ রেখে তার সঙ্গে থাকা ছোট টর্চ লাইটটি নিয়ে চলে যায়। সে চলে যাওয়ার পর আমি কলাবাগানে বসে সিগারেট জ্বালিয়ে টানতে থাকি। দেখতে দেখতে প্রায় ৫০ মিনিটেরও বেশি সময় হয়ে যায়। আমার সঙ্গে থাকা ছোট বাটন ফোনে টর্চ জ্বালিয়ে তাকে খুঁজতে যাই। যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। রাজীব নিচে পড়ে আছে। দৌড়ে তাকে জড়িয়ে ধরলাম। সে জ্ঞান হারিয়েছে, কোনো কথাই বলছে না। অনেক কষ্টে তার জ্ঞান ফিরল। কি করব বুঝতে পারছিলাম না। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু কালো, ধূত অন্ধকার। কারো সাহায্য পাবার আশাও ছিল না। অনেক কষ্টে তাকে ধরে কোনোভাবে বাসায় নিয়ে আসি। পরদিন তার জ্ঞান হারানোর সেই কাহিনী শুনে আমার শরীরও হিম হয়ে আসে। তার কথাটি ছিল এমন, আমি যখন বাঁশঝাড়ের ভেতরে গেলাম, গিয়েই দেখি সাথী দাঁড়িয়ে আছে। দেখে খুব খুশি হলাম। কাছেই যেতেই বুঝলাম পাশ থেকেই কেমন একটা ভ্যাপসা গন্ধ আসছে। সাথীকে বললাম, চলো একটু ওই দিকে যাই। ঠিক তখনই সাথী আমার দিকে তাকাল। কালো আধারের মাঝে তার চোখ মুখ দুটো বেশ অন্যরকম লাগছিল। আমি সাথে সাথেই তার দিকে ছোট টর্চ ধরতেই দেখি সাথী নয়, এই যে এত অবয়ব, মুখটা অস্পষ্ট, চোখ দুটি মনে হচ্ছিল জ্বলজ্বল করছে। গন্ধটা হঠাৎ খুব বেড়ে গেল। মনে হচ্ছিল যেন পেট ফেটে মারা যাব। তবুও নিচেকে শক্ত রেখে দাঁড়িয়েছিলাম। চারিদিকে পিনো পতন নীরবতা। তার মধ্যে হঠাৎ করেই টর্চটা বন্ধ হয়ে গেল। সব অন্ধকার। চোখের সামনে শুধু জলজল করা এক জোড়া চোখ। যখনই দৌড়াতে যাই তখনই বুঝতে পারি আমার পা দুটোকেও টেনে ধরেছে। জোর গলায় তোকে ডাক দিতে গিয়েও গলা থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। কেউ যেন বুকের উপরে বসলো। মনে হলো যেন পুরো একটি পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছে। কেউ শ্বাস নিতে পারছিল না। অন্যদিকে দুর্গন্ধ খুব জোরালো হয়ে গেল। এই অবয়বটা লোমশ হাতে আমার গলা চেপে ধরল। তার মুখের লালাগুলো আমার মুখে ছিটকে পড়ছে। ভেবেছিলাম এটাই হয়তো আমার জীবনের শেষ দিন। মনে মনে আইল কুরসি পড়ছি। কতক্ষণ দোয়া করেছি মনে নেই। এই বলে রাজীব তার ঘটনা শেষ করল। সেদিনের মতো তাকে বাড়িতে রেখে আমি বাড়িতে চলে যাই। তার ১ মাস পরে ঢাকায় চলে যাই। সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন সন্ধেবেলায় রাজীবের বাবার ফোন আসে। তিনি যা বললেন তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওনার কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। তিনি ঠান্ডা কাঁদো কাঁদো গলায় বললেন, রাজীব আর নেই। বাবা! শুনেই আকাশটা যেন হঠাৎ করে মাথার উপরে ভেঙে পড়ল। হৃদয় তার দুমড়ে মুচড়ে গেল। ছোটবেলা থেকেই দুজন একসঙ্গে বড় হয়েছি। কখনো ভাবিনি এভাবে আমাদের পথ চলা শেষ হবে। জিজ্ঞেস করলাম, কি হয়েছে তার সাথে? ফোন কেটে গেল। পাথর হয়ে বসে রইলাম। কিছুই ভাবতে পারছিলাম না। কোনোভাবে নিজেকে সামলে নিয়ে অফিসের বসকে বলে ছুটি নিলাম।
সাথে সাথে ঢাকা মহাখালী বাস টার্মিনাল থেকে শেরপুরের বাসে উঠি। যেতে যেতে রাতের আধার কেটে ভোর হয়ে আসে। রাজীবের বাসায় গেলাম। দুপুরে পুলিশ থেকে লাশ এনে বাড়ির উঠোনে রাজীবের লাশ রাখা হয়েছে। আমি কাছে গেলাম। তার মুখটা দেখে নিজেকে সামলাতে পারছিলাম না। কেঁদে ফেললাম। মনে হচ্ছে তার ঘাল দুটো কেউ পুড়িয়ে দিয়েছে। পরদিন বিকেলে তাকে মাটি দেওয়া হয়। পরে তার ছোট ভাইয়ের কাছে শুনতে পারি তার মৃত্যুর রহস্য। তার ভাই যেভাবে বলে, সেদিন রাতে ভাইয়াকে খাবারের জন্য ডাকতে গিয়ে দেখি ভাইয়া ঘরে নেই। একটু পরে আবারও যাই, কিন্তু তার কোনো খোঁজ নেই। রাত কেটে যায়। সকালে ভাইয়ার ঘরের দরজায় গিয়ে দেখি তখনও রাতের মতোই তালা দেওয়া। ভাইয়ার প্রতি খুব রাগ হয়। আব্বুকে গিয়ে বলি, আব্বু, ভাইয়াকে ফোন দাও। কিন্তু তার মোবাইল বন্ধ পাচ্ছিল। সারা গ্রামে তাকে খোঁজা হয়। আত্মীয় স্বজনের বাড়িতেও ফোন হয়, কিন্তু কোথাও তার খোঁজ মেলে না। ততক্ষণে সারা গ্রামের মানুষ জেনে গেছে সব আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নেওয়া হচ্ছে। দেখতে দেখতে দুপুর ঘড়িয়ে বিকেল হয়ে যায়। অবস্থা আতঙ্কে রূপ নেয়। সন্ধ্যার একটু আগে পশ্চিম দিক থেকে কেউ দৌড়ে বাড়ির দিকে আসে। কাছে পর বুঝলাম সেটা পাশের এলাকার একজন ছেলে। তিনি বাড়ি এসেই বাবার সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলেন, রাজীবের লাশ পশ্চিমের খালের খাতায় পাওয়া গেছে। একটু দম নিয়ে আবার বললেন, মনে হচ্ছে সারা শরীরে আগুনে ছ্যাঁকা দেওয়া। আপনারা তাড়াতাড়ি আসেন। আমরা সবাই ছুটে গেলাম। গিয়ে দেখি অনেক মানুষ। আমরা যেতেই সবাই সরে গিয়ে রাস্তা করে দিল। চোখের সামনে কাদা মাখানো ভাইয়ার লাশ। মনে হচ্ছিল তার চোখ দুটো যেন বড় হয়ে বেরিয়ে আসবে। শরীরটা ভুলে গেছে। এই বলে রাজীবের ভাই কেঁদে উঠল। আমি নিজের চোখের জল আটকে রাখতে পারি। পরবর্তীতে পুলিশি পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় রাজীবকে খুন করা হয়েছে। কোনো তথ্য পাওয়া যায়নি। তার শরীরে কেন পোড়া ছাপ বা সেগুলো পোড়া ছাপ কিনা তা বোঝা যায়নি। সেদিন রাতে রাজীবের সাথে কি হয়েছিল সেটা শুধু আল্লাহই ভালো জানে। কিছুদিনের মধ্যে রাজীবের বাবা একটি কবিরাজের সাথে কথা বলে জানতে পারে তার উপরে কালো জাদু করা হয়েছে। কবিরাজ আরো বলে কোনো একটি মেয়ের কবর থেকে শরীরের হাড় দ্বারা তাকে জাদু করা হয়েছে। সাথে কথা বলে সত্য জানা যায়। ইন্টারেস্টিং ব্যাপার হলো রাজীবের লাশ সাথীর বাড়ির পাশের খালেই পাওয়া যায়। রাজীবের সাথে কি হয়েছিল সেটা দেখার জন্য কবিরাজ রাজীবের কবরের মাটি ব্যবহার করেছিল।